আজ আমি ক্লাস 9 এর ছাত্রছাত্রীদের জন্য আলোচনা করব ত্বরণ এবং মন্দন নিয়ে। তাহলে ত্বরণ এবং মন্দনটা এই যে দুটো বিষয় স্থিতি ও গতির সঙ্গে সম্পর্কিত। তাহলে আমরা এর আগের দিন পড়েছিলাম নির্দেশতন্ত্র, তারপরে আমরা পড়েছিলাম পরম স্থিতি ও পরম গতি, তারপরে আমরা আলোচনা করেছিলাম স্থিতি ও গতি। সেখানে আমরা দেখেছিলাম স্থিতি ও গতি আপেক্ষিক, অর্থাৎ নির্দেশতন্ত্রের উপরে নির্ভরশীল। তারপরেই আমরা আলোচনা করেছিলাম দূরত্ব, তারপরে হচ্ছে সরণ, তার সঙ্গে দ্রুতি, তারপরে বেগ। আজকে এই আলোচনাটা আরেকটু বিস্তারিতভাবে করতে গেলে আমরা তখন পড়ব ত্বরণ এবং মন্দন। ত্বরণ এবং মন্দন প্রায় একই জিনিস। তাহলে আগে আমরা বুঝবো যে ত্বরণ বা মন্দনের সৃষ্টির কারণটা কি। আমরা ধরে নিচ্ছি একটা কণা ইউ বেগে গতিশীল, তাহলে কণার বেগ হচ্ছে ইউ। তাহলে এখন এই যে কণাটা ইউ বেগে গতিশীল ছিল, তাহলে যদি সে টি সময় ধরে গতিশীল হয়, তাহলে সে কতটা দূরত্ব যাবে বা তার সরণ কতটা হবে? সরণ সমান সমান বেগ ইন্টু সময়, তাহলে দাঁড়ালো ইউ টি। তাহলে এস ইকুয়াল টু ইউ টি, এটা হচ্ছে সূত্র। এবার দেখো আমি কি বলছি, যে দেখা যাচ্ছে যে কোনো একটি বস্তুকণা গতিশীল ছিল, কোনো একটি বস্তুকণা কোনো একটি রৈখিক পথ বরাবর গতিশীল। তাহলে একটা বস্তুকণা গতিশীল ছিল, তার বেগটা ছিল ইউ। দেখো যেহেতু সে ঢাল বরাবর নেমে যাচ্ছে, তাই এই ঢাল বরাবর নেমে গেলে এমনিতেই কিন্তু তার বেগ ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই যে কণাটা ইউ বেগে গতিশীল ছিল, একদম শুরুতে বেগ ছিল ইউ, ও যখন নিচে নামছে তখন কি হবে? ওর বেগটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং কিছুক্ষণ পরে ওর বেগ হয়ে গেল ভি। তাহলে বস্তুটার বেগ প্রথমে ছিল ইউ, তারপরে বেগটা হয়ে গেল ভি। যদি এই বস্তুটাই একটা সরল রৈখিক পথে যেত, এবং এই সরলরৈখিক পথে যাওয়ার ক্ষেত্রে যদি বস্তুটার উপরে কোন রকম বাহ্যিক বল ক্রিয়া না করতো, তাহলে কি হতো? ওই বস্তুটা যে বেগে যাচ্ছে ঠিক সেই বেগ নিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ইউ এবং ভিটা সমান থাকবে, অর্থাৎ কিছুক্ষণ আগে এবং কিছুটা সময় অতিবাহিতর পরেও ওর বেগের কোন রকম পরিবর্তন হবে না। এই ধরনের গতিকে আমরা বলছি সমবেগে গতিশীল। কিন্তু যখন দেখা যাচ্ছে কোন একটা বস্তুকণাকে আমি ঢাল বরাবর ছেড়ে দিচ্ছি, দেখা যাচ্ছে ওর বেগ বেড়ে যাচ্ছে। বা ধরে নাও আমি সাইকেল চালাচ্ছি, হঠাৎ করে কেউ আমাকে পেছন থেকে ধাক্কা দিল, তাহলে কি হবে? তখন ধীরে ধীরে আমার বেগটা বেড়ে যাবে। তার মানে একদম শুরুতে বেগ ছিল ইউ, এবং ধাক্কা দেওয়ার পরের বেগটা বা আমি যখন ঢাল বরাবর নেমে যাচ্ছি তখনকার বেগটা হচ্ছে ভি। তাহলে এদের মধ্যে কে বড়? অবশ্যই ইউ এর থেকে ভিটা বড়। তাহলে এখানটা কি হচ্ছে? বেগ বৃদ্ধি পেল। প্রশ্ন হচ্ছে বেগ প্রথমে ছিল ইউ, পরে হলো ভি, তাহলে বেগ বৃদ্ধি কত হলো? ভি মাইনাস ইউ। কেন? আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে পেয়ে যাবো কতটা বেগের বৃদ্ধি হলো। এবং ধরে নিচ্ছি এক্ষেত্রে যে সময়টা অতিবাহিত হয়েছে সেটা হচ্ছে টি। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি টি সময়ে বেগের বৃদ্ধি ভি মাইনাস ইউ। তাহলে একক সময়ে বেগের বৃদ্ধি কত? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা কি বলতে পারি?
একক সময়ে বেগের বৃদ্ধি কত ভি মাইনাস ইউ বাই টি, একে আমরা বলছি ত্বরণ। এই ত্বরণকে আমরা এটাও বলতে পারি সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার। সময়ের সাপেক্ষে যে বেগ বৃদ্ধির হার তাকে আমরা বলছি ত্বরণ। ঠিক একইভাবে দেখো আমরা কি বলতে পারি, যে ধরে নাও কোনো কারণে এই বস্তু কণাটা উপর থেকে নিচে না নেমে নিচ থেকে উপরে যাচ্ছে। প্রথমে বেগ ছিল ইউ, পরে বেগ ছিল ভি। তোমরা খেয়াল করে দেখবে আমরা যদি ধীরে ধীরে নিচ থেকে উপরের দিকে যাই আমাদের উঠতে অসুবিধা হয়। তার মানে এখানে কি হবে, যে এই যে এখানটা যখন নিচ থেকে উপরের দিকে বস্তু কণা যাচ্ছে, যদি ওর উপরে কোনো বাহ্যিক বল ক্রিয়া না করে ধীরে ধীরে ওর বেগটা হ্রাস পাবে। তাহলে প্রথমে বেগটা ছিল ইউ, কিছুটা উপরে যখন উঠে গেল তখন ওর বেগটা হলো ভি। তাহলে উপরেটার সময় আমি কি বললাম, ধীরে ধীরে বেগটা হ্রাস পাবে। তার মানে এক্ষেত্রে যখন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে তখন ধীরে ধীরে ওর বেগটা হ্রাস পেয়ে গেল। বা হয়তো আমি সাইকেলে চালাচ্ছি, দেখলাম সামনে কোনো বাধা আছে, আমি ব্রেকটা চিপলাম, আমি অল্প করে ব্রেকটা চিপলাম, তাহলে কি হবে, ধীরে ধীরে সাইকেলের গতিটা কমে যাবে। মানে আমি এমন একটা ক্ষেত্র ধরছি যে ক্ষেত্রে ধীরে ধীরে বেগটা হ্রাস পাচ্ছে। তাহলে এই যখন বেগটা হ্রাস পাচ্ছে সেই সময় আমরা কি বলতে পারি, প্রথমে বেগ ছিল ইউ এবং পরে বেগটা ভি। তাহলে এই ক্ষেত্রে কোনটা বড়, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইউটা গ্রেটার দেন ভি। তাহলে প্রথমে বেগ বেশি ছিল, পরে বেগটা কমে গেল, একে আমরা বলছি বেগ হ্রাস পেল। কতটা হ্রাস পেল, তাহলে বেগ হ্রাস ইউ মাইনাস বি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, যে টি সময়ে বেগের হ্রাস ইউ মাইনাস বি। তাহলে একক সময়ে বেগের হ্রাস ইউ মাইনাস বি বাই টি। তাহলে আমরা বলতে পারি একক সময়ে বেগ হ্রাস ইউ মাইনাস ভি বাই টি, একে আমরা বলছি মন্দন। একে আমরা এভাবে বলতে পারি সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হার। এখন দেখো আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি ত্বরণ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে একে আমি লিখতে পারি মাইনাস অফ ইউ মাইনাস ভি বাই টি মাইনাস অফ মন্দন। তাহলে আমরা বলতে পারি ঋণাত্মক ত্বরণকে মন্দন বা ঋণাত্মক মন্দনকে ত্বরণ বলতে পারি। তাহলে কি বলতে পারি, ত্বরণ হলো ঋণাত্মক মন্দন, বা উল্টো ভাবে বলতে পারি যে মন্দন হলো ঋণাত্মক ত্বরণ। তাহলে ত্বরণের ঠিক বিপরীতটাই হচ্ছে মন্দন। ত্বরণের ক্ষেত্রে বেগ বৃদ্ধি পায় আর মন্দনের ক্ষেত্রে বেগ হ্রাস পায়। এরপরে আমরা আলোচনা করব এই ত্বরণ বা মন্দন সহ যখন কোনো একটা কণা গতিশীল হবে সেক্ষেত্রে তার গতির সমীকরণগুলো কেমন হবে। তাহলে আমরা এখন আলোচনা করছি সমত্বরণ সহ গতিশীল কণা। আমরা ধরে নিচ্ছি ত্বরণ হচ্ছে এ। তাহলে আমরা কি বলতে পারি, ত্বরণ মানে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা কি বলতে পারি, বা এটি সমান সমান ভি মাইনাস ইউ। আমরা কি করেছি, টি দিয়ে একে গুণ করেছি। তাহলে এবার আমরা কি বলতে পারি, বা এটি প্লাস ইউ সমান সমান ভি, অতএব ভি ইকুয়াল টু
ইউ প্লাস এটি। তাহলে এটা হচ্ছে সমতরণ সহ গতিশীল কোনো কণার ক্ষেত্রে তার প্রাথমিক বেগ, অন্তিম বেগ, ত্বরণ এবং সময়ের মধ্যে সম্পর্ক। এবার সমমন্দন সহ গতিশীল কণা, তার ক্ষেত্রে কি হবে? আমরা ধরছি মন্দন এফ। দেখো ত্বরণ বা মন্দন দুটোকে এ দ্বারাই প্রকাশ করে, আমি তোমাদের সুবিধার্থে এখানটায় মন্দনটাকে এফ দিয়ে প্রকাশ করছি। তাহলে এফ সমান সমান কি? ইউ মাইনাস ভি বাই টি। তাহলে এফ টি সমান সমান কি হলো? ইউ মাইনাস ভি। তাহলে ভি ইকুয়াল টু কি দাঁড়ালো? ইউ মাইনাস এফ। তাহলে আমরা এখানটায় পেয়ে গেলাম সমমন্দন সহ গতিশীল কণার ক্ষেত্রে তার সমীকরণটা কিরূপ হবে। এবার দেখো আবার আমরা আলোচনায় যাচ্ছি সমতরণ সহ গতিশীল কণার ক্ষেত্রে। আমরা কি পেয়েছি? যে কণার প্রাথমিক বেগ, আমরা এই টার্মটা যদিও আগে উল্লেখ করা উচিত ছিল, তবু আমি করি, তবে এখন আমি বলছি যে প্রাথমিক বেগ, যাকে আমরা ইউ বলছি। প্রাথমিক বেগ কোনটা? যাত্রার শুরুতে যখন সময়ের মানটা শূন্য, সময় টি এর মানটা যখন শূন্য, মানে যখন থেকে আমি গতিটা পর্যবেক্ষণ করতে শুরু করলাম, ঠিক সেই সময়ের যে বেগটা তাকে আমরা বলছি তার প্রাথমিক বেগ, তাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করছি। এবং অন্তিম বেগ, অন্তিম বেগ কাকে বলছি? সময় টি যখন অতিবাহিত হয়ে গেল সেই সময় ওর বেগটা হচ্ছে ভি। তাহলে প্রথমে বেগ ছিল ইউ, পরে বেগ হলো ভি। তাহলে ওর গড় বেগ কত হলো? তাহলে গড় বেগ হলো ইউ প্লাস ভি বাই টু। আমাকে যদি কখনো বলে 10 আর 30 এর গড় কত, আমি কি করব? 10 এর সঙ্গে 30 কে যোগ করে 2 দিয়ে ভাগ করব, মানে 40 ভাগ 2 মানে 20। তাহলে হচ্ছে 20 হচ্ছে গড়। কি করলাম? যাদের গড় নির্ণয় করতে বলছে তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে এইভাবে আমরা গড় নির্ণয় করতে পারি। ঠিক একই ভাবে আমার প্রাথমিক বেগ হচ্ছে ইউ, অন্তিম বেগ হচ্ছে ভি। তাহলে গড় বেগটা কত হবে? সেই গড় বেগটা হবে ইউ প্লাস ভি বাই টু। আমরা একটু আগে দেখেছিলাম যে সরণ সমান সমান বেগ ইনটু সময়। তাহলে এখানে কি বলতে পারবো? সরণ সমান সমান গড় বেগ ইনটু সময়। তাহলে এস সমান সমান গড় বেগ কত? ইউ প্লাস ভি বাই টু, সময় কত? টি। তাহলে কি দাঁড়ালো? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি এর মান কত? দেখো আমরা পেয়েছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এই ভি এর জায়গায় কি বসাবো? ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি। তাহলে এস ইকুয়াল টু 2u প্লাস এটি বাই টু ইন্টু টি। তাহলে এস ইকুয়াল টু কি দাঁড়ালো? 2u বাই টু প্লাস এটি বাই টু ইন্টু টি। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এই দুটো 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমি কি পাচ্ছি? s ইকুয়াল টু u প্লাস হাফ এটি ইন্টু টি। এবার টি দিয়ে গুণ করে দিই। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? s সমান সমান ut প্লাস হাফ a টি স্কয়ার। তাহলে এই যে সমীকরণটা হয়ে গেল, এই সমীকরণটা হয়ে গেল হচ্ছে টি সময়ে ইউ প্রাথমিক বেগ সহ কোনো কণা যাত্রা শুরু করলে এ সমতলের টি সময় পরে সে কতটা দূরত্ব যাবে তার সমীকরণ। এখানটায় দূরত্ব এবং সরণ একই, কারণ আমরা আলোচনা করছি রৈখিক গতি। আমরা আগের দিন দেখেছিলাম যে যখন রৈখিক গতি আমরা আলোচনা করব তখন সরণ এবং দূরত্ব অনুরূপ হবে। এখন যদি
কণাটা সমত্বরণ সহ গতিশীল না হয়ে সম মন্দন সহ গতিশীল হতো, সেক্ষেত্রে কি হতো? আমরা দেখো এক্ষেত্রে কি বলতাম, সম মন্দন সহ গতিশীল কণা। এর ক্ষেত্রে প্রাথমিক বেগ সেটা হতো ইউ, অন্তিম বেগ আমি একটু শর্টে লিখছি সেটা হচ্ছে ভি, তাহলে গড় বেগ ইউ প্লাস ভি বাই টু একদম একই রকম হতো। তাহলে সরণ কি হতো, গড় বেগ ইন্টু সময়, তাহলে এস সমান সমান হতো ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, তাহলে এস ইকুয়াল টু হতো ইউ প্লাস, এখানে চেঞ্জটা হইতো। দেখো সমত্বরণের ক্ষেত্রে কি ছিল, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর সমমন্দনের ক্ষেত্রে কি দেখেছিলাম, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এফ টি। তাহলে কি দাঁড়াচ্ছে, ভি এর জায়গায় ইউ মাইনাস এফ টি বাই টু ইন্টু টি, তাহলে এস সমান সমান কি হলো, টু ইউ মাইনাস এফ টি বাই টু ইন্টু টি, তাহলে এস সমান সমান টু ইউ বাই টু মাইনাস এফ টি বাই টু ইন্টু টি, তাহলে এস সমান সমান ইউ মাইনাস এফ টি বাই টু ইন্টু টি, তাহলে গুণ করলে পেয়ে যাচ্ছি এস ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ এফ টি স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম যে যখন সমবন্ধন সহ কোনো কণা গতিশীল হবে তার ক্ষেত্রে সমীকরণটা কি হবে। এবার আবার আমরা আসি অন্য একটা সমীকরণে, আমরা আলোচনা করছি সমত্বরণে গতিশীল কণার ক্ষেত্রে। তাহলে সমত্বরণে গতিশীল কণার ক্ষেত্রে আমরা দুটো সমীকরণ পেলাম। আমরা একটু আগেই পেলাম ভি ইকুয়াল ইউ প্লাস এটি, আর এখন প্রমাণ করতে পেরেছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা এখন কি করব, আমরা ধরছি এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমরা 1 নম্বর সমীকরণকে বর্গ করব, আমরা তাহলে বর্গ করলে কি পাবো, ভি স্কোয়ার সমান সমান ইউ প্লাস এটি তার স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার সমান সমান কি হবে, ইউ স্কোয়ার প্লাস 2 ইউ এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। এবার একটু খেয়াল করো আমরা এবার কি করছি, লাইনটা খুব ভালোভাবে খেয়াল করবে। আমরা ইউ স্কোয়ার কে ইউ স্কোয়ার রাখলাম প্লাস 2a ইউটি প্লাস, দেখো a স্কোয়ারটাকে আমি লিখছি a ইনটু a টি স্কোয়ার, b স্কোয়ার সমান সমান u স্কোয়ার প্লাস 2a ut প্লাস, একটু খেয়াল করো আমি কোথাও লিখেছি 5 আর তার নিচে লিখলাম 5 ইনটু 2 বাই 2, একই তো, 2 আর 2 কে আমি কেটে দিচ্ছি, তাহলে আবার 5 থাকছে। তাহলে আমরা এখানটা কি বলতে পারি, 2a ইনটু at স্কয়ার বাই 2। তাহলে কি হলো, এই 2 আর এই 2 কে দেখি এই লাইনটাই আসছে, কিন্তু দেখো সুবিধা কোথায় হলো, উপরেও 2a আছে এখানেও 2a আছে, তাহলে কি লিখতে পারি, v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস এই দুটো জায়গা থেকে আমি 2a কে কমন নিলাম, তাহলে পেয়ে গেলাম ut প্লাস এখানে ut, এখানে 2 চলে গেছে তাহলে হাফ a চলে গেছে, 2a চলে গেছে, তাহলে at স্কয়ার পড়ে আছে, তাহলে পেয়ে গেলাম হাফ at স্কয়ার। তাহলে এই যে ut প্লাস হাফ at স্কয়ার মানে হচ্ছে s, তাহলে আমরা পেয়ে যাচ্ছি v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2s। আর সমীকরণ এখানে আমরা দেখো t টাকে অপসারিত করতে পেরেছি। ঠিক একই ভাবে সম মন্দনের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, v ইকুয়াল টু u মাইনাস ft আর s ইকুয়াল টু ut মাইনাস হাফ ft স্কয়ার। এটাকে দিচ্ছি 3 নম্বর সমীকরণ, একে দিচ্ছি 4 নম্বর সমীকরণ। তাহলে 3 নং কে বর্গ করে পাই, v স্কয়ার ইকুয়াল টু u মাইনাস ft তার স্কয়ার, তাহলে v স্কয়ার সমান সমান u স্কয়ার মাইনাস 2uft প্লাস
এফ স্কয়ার টি স্কয়ার। তাহলে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2f। তাহলে এখানে 2 আর f নিলাম, তাহলে পড়ে থাকলো ইউটি প্লাস f ইনটু f টি স্কয়ার। তাহলে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2f ইউটি প্লাস 2 বাই 2 f ইনটু f টি স্কয়ার। তাহলে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2f কমন নিলাম, আমরা কমন নিয়েছি মাইনাস 2f। তাহলে কি থাকলো ইউটি, যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে হাফ এফ টি স্কয়ার। তাহলে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2f। তাহলে আমরা পেয়ে গেলাম সমতরণ ও সমমন্দনে গতিশীল কণার ক্ষেত্রে সমীকরণগুলো কিরকম হবে। এবার ধরে নাও কোনো একটা কণা যাত্রা শুরু করেছে এ বিন্দু থেকে, সে গেল হচ্ছে বি বিন্দু অবধি এবং যাত্রা পথে সে s1 দূরত্ব t1 সময়, s2 দূরত্ব t2 সময় এবং s3 দূরত্ব t3 সময় অতিক্রম করলো। তাহলে মোট দূরত্ব কত? দূরত্বকে আমরা সরলও বলতে পারি কারণ এক রৈখিক পথে গেছে। সেক্ষেত্রে দূরত্ব বা সরণের মান হচ্ছে s1 প্লাস s2 প্লাস s3। মোট সময় কত? t1 প্লাস t2 প্লাস t3। তাহলে গড় বেগ বা দ্রুতি, মোট সরণ বা দূরত্ব বাই সময়। তাহলে কি দাঁড়াচ্ছে s1 প্লাস s2 প্লাস s3 বাই t1 প্লাস t2 প্লাস t3। ঠিক একইভাবে এই ধরনের আরেকটা সমস্যা বলতে পারি যে কোনো একটা কণা ধরে নাও এ বিন্দু থেকে বি বিন্দু অবধি গেল, ও ওর সমগ্র যাত্রাপথের যে অর্ধেকটা পথ, সমগ্র যাত্রাপথের অর্ধেকটা পথ গেল v1 বেগে, বাকি অর্ধেক পথ গেল v2 বেগে। তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে অর্ধেক পথ এবং বাদ বাকিটা হচ্ছে আরো অর্ধেক পথ। তাহলে আমরা কি ধরছি? আমরা ধরছি এই পথটাকে ধরে নিই s। তাহলে এই পথটাও s হলো কারণ দুটোই তো অর্ধেক, সমান সমান ভাগে ভাগ করা হয়েছে। তাহলে মোট কতটা দূরত্ব গেল বা মোট কতটা পথ গেল? এখানে আছে s প্লাস s মানে 2s। আমরা ধরছি এখান থেকে এইটুকু যেতে সময় নিয়েছে t1, এখান থেকে এইটুকু যেতে সময় নিয়েছে t2। তাহলে আমরা জানি সরণ সমান সমান বেগ ইনটু সময়। তাহলে s ইকুয়াল টু vt, তাহলে t ইকুয়াল টু s বাই v। তাহলে t1 ইকুয়াল টু s বাই v1। দেখো এখান থেকে এটুকু দূরত্ব s, বেগ v1 সময় t1। তাহলে সম্পর্ক কি? t1 ইকুয়াল টু s বাই v1, এই ক্ষেত্রে t2 সমান সমান s বাই v2। তাহলে এবার আমরা কি করছি? এই যে এই সমীকরণ অনুযায়ী তাহলে আমরা কি পাচ্ছি? গড় বেগ সমান সমান s প্লাস s t1 প্লাস t2, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে 2s ডিভাইডেড বাই s বাই v1 প্লাস s বাই v2। তাই 2s, s কমন নিলাম, 1 বাই v1 প্লাস 1 বাই v2। তাহলে এই s আর এই s কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? তাহলে আমি এখানে লিখছি গড় বেগ সমান সমান 2। দেখো v1 v2 হচ্ছে লসাগু, এখানে হবে v2 প্লাস v1 সমান সমান 2 v1 v2 বাই v1 প্লাস v2।
এই একই ধরনের সমস্যা আমরা একটু অন্যভাবে করি। আমরা এবার বলছি ওর যাত্রার যে সময়টা, সেই অর্ধেক সময় ও গেল v1 বেগ নিয়ে, এবং বাদ বাকি অর্ধেকটা সময়, এক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু ভাগে ভাগ করলাম, তাহলে বাদ বাকি অর্ধেকটা সময় গেল v2 বেগ দিয়ে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রথম অর্ধেকটা সময় হচ্ছে t, তাহলে পরের অর্ধেকটা সময় t। তাহলে মোট সময় কত হচ্ছে? মোট সময় হচ্ছে এখানকার t প্লাস আরো t, মানে মোট সময় হচ্ছে t প্লাস t, মানে 2t। আমরা ধরছি এখান থেকে এইটুকু দূরত্ব s1, এইটুকু দূরত্ব s2। এখন আমরা শিখেছিলাম s ইকুয়াল টু vt। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? এই ক্ষেত্রে আমরা বলতে পারবো, আমরা কি বললাম, s সমান সমান vt হচ্ছে সূত্র। তাহলে এখান থেকে এইটুকু s1 সমান সমান v1 ইনটু t, এখান থেকে এইটুকু হচ্ছে s2 সমান সমান v2 ইনটু t। তাহলে মোট দূরত্ব কত হলো? s1 প্লাস s2। তাহলে গড় বেগ কত? গড় বেগ s1 প্লাস s2 বাই t প্লাস t, তার মানে v1t প্লাস v2t বাই 2t, তাহলে v1 প্লাস v2 ইনটু t বাই 2t সমান সমান v1 প্লাস v2 বাই 2। ওকে, এবার আমরা আরেকটা আলোচনায় আসছি। আমরা এবার সময়ের সাপেক্ষে আমরা লেখচিত্র আঁকব। লেখচিত্র মানে কি? লেখচিত্র হচ্ছে একটা চিত্রের মাধ্যমে আমরা দুটো রাশির মধ্যে সম্পর্ককে প্রকাশ করছি। তাহলে এখানটায় আমরা প্রথমে নেব হচ্ছে সরণ সময় লেখ। তাহলে সরণ সময় লেখ যখন লিখছি লেখচিত্র, তোমরা হয়তো এতদিনে পড়ে নিয়েছো যে লেখচিত্রে দুটো অক্ষ থাকে। আমরা যে দ্বিমাত্রিক লেখচিত্র আঁকবো সেখানটায় দুটো অক্ষ থাকে, একটাকে আমরা বলছি x অক্ষ, একটাকে বলছি y অক্ষ। এখানে আমি একটু পড়ে রাখি, x অক্ষটাকে আমরা বলছি কারণ অক্ষ, আর y অক্ষটাকে আমরা বলছি ফলাফল অক্ষ। বা আমরা x অক্ষকে বলতে পারি পরিবর্তন অক্ষ, আর y অক্ষকে বলতে পারি পরিবর্তনের ফলাফল। কেমন ব্যাপারটা? আমরা যখন বলছি সরণ ও সময়ের মধ্যে লেখচিত্র, আমরা কি দেখি যে কিছুটা সময় পর আমরা গতির সংজ্ঞায় কি বলেছিলাম, যে সময়ের সাথে সাথে যদি কোনো কণার অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে দেখো আমরা সময়টার পরিবর্তনটা দেখছি। তাহলে এক্ষেত্রে সাধারণত সরণ এবং সময়ের মধ্যে যখন লেখচিত্র হবে, তাহলে আমরা যেহেতু সময়ের পরিবর্তনটাকে ধরে নিয়ে দেখছি কোনো কণার সরণের কেমন পরিবর্তন হচ্ছে বা অবস্থানে কেমন পরিবর্তন হচ্ছে, তাহলে এখানটায় কারণ বলতে পারি সময়কে এবং ফলাফল বলতে পারি সরণকে। তাহলে x অক্ষ বরাবর আমরা নেব সময়, y অক্ষ বরাবর নেব সরণ। এবার আমরা কি দেখছি একটা কণা আমার থেকে হয়তো 5 মিটার দূরে আছে। আমরা ধরছি এই জায়গাটা হচ্ছে 5 মিটার। এবার আমরা কি দেখলাম যে কিছুটা সময় 10 সেকেন্ড, হয়তো আমি ধরছি এই জায়গা 10 সেকেন্ড, 10 সেকেন্ড পরে দেখলাম যে ওই কণাটা আমার থেকে 5 মিটার দূরেই আছে। তাহলে এই প্রথম 10 সেকেন্ড ধরে ওর অবস্থানটা একই বরাবর থেকে গেছে, অর্থাৎ 5 মিটারে থেকে গেছে। তাহলে এইটুকু সময় লেখচিত্রটা এরকম হবে। এবার আমরা কি দেখলাম, যখনই 10 সেকেন্ডটা 11 সেকেন্ড হয়ে গেল, তখন ওই কণাটা আমার থেকে একটু দূরে চলে গেল।
তাই দূরে চলে যাওয়া মানে কি ধীরে ধীরে উপরের দিকে উঠে যাওয়া, উপরে উঠে গেল। এবার যদি সে হচ্ছে পরবর্তী সময়ে হয়তো দূরে চলে যাচ্ছে এবং হয়তো 14 সেকেন্ড পরে ধীরে ধীরে আমরা কাছে আসছে, তাহলে এইভাবে তাহলে আমরা গতিটা বোঝাতে পারি। দেখো এই যে এখানটায় সময় এবং স্মরণের মধ্যে লেখচিত্রটা এক্স অক্ষে মানে সময় অক্ষের সমান্তরাল আছে, তাহলে এখান থেকে বলতে পারবো যে এইটুকু সময়ে কণার স্মরণের কোনো পরিবর্তন হয়নি, তাহলে এইটুকু সময় কণা স্থির ছিল এবং বাদ বাকি জায়গায় যখন পরিবর্তন হয়েছে তাহলে এইটুকু সময় ধরে কণা গতিশীল। এবার এই যে কণা গতিশীল, এই কণার গতিটাও কিন্তু আবার দু প্রকার। এখান থেকে এইটুকুর মধ্যে কি হয়েছে, কণা ধীরে ধীরে দূরে সরে গেছে, তাহলে এখানটায় কণা হচ্ছে দূরে গেছে এবং এখান থেকে এতটুকুর মধ্যে কণা কাছে এসেছে। এবার আমরা কি দেখছি, এবার দেখো যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এই একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ, মাথায় রাখতে হবে যে যখন একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকবো, যে কোণটা সমকোণ হয় তার বিপরীত বাহুটাকে আমরা বলছি অতিভুজ। আমরা যে কোনো একটা কোণকে থিটা বলছি, আমরা যে কোণটাকে থিটা বলবো সেই কোণের নামটা আমি থিটার জায়গায় অন্য যে কোনো নাম দিতে পারি। আমরা এখানটা যদি কোণের নামটা থিটা ধরি, তাহলে এই থিটার ঠিক বিপরীত বাহুটা মানে আমরা যে কোণটাকে ধরবো তার বিপরীত বাহুটা হবে লম্ব এবং অবশিষ্ট বাহুটা হবে ভূমি। তাহলে এই যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজের মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা বলতে পারি লম্ব তার স্কয়ার প্লাস ভূমি তার স্কয়ার সমান সমান হবে অতিভুজ তার স্কয়ার। তাহলে এখানটা লম্ব মানে হচ্ছে এবি, এবি তার স্কয়ার, ভূমি মানে বিসি তার স্কয়ার সমান সমান এসি তার স্কয়ার। এইবার দেখো আমরা কি বলতে পারি, আমরা যদি বলি সাইন থিটা, সাইন আমরা বলতে পারি সাইন থিটা, এটাকে আমরা বলছি সাইন থিটা। এই যে এসআইএন আসলে পুরো সংখ্যা হচ্ছে এসআইএনই, একে আমরা সংক্ষেপে বলি সাইন, উচ্চারণটা হচ্ছে সাইন। সাইন মানেই হচ্ছে কোন একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজ, তাকে আমরা বলছি সাইন। কোন একটা ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাতকে যখন সাইন থিটা বলছি, ঠিক তেমন ভাবে আমরা বলতে পারি cos থিটা। cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ এবং tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। মাথায় রাখতে হবে tan থিটাকে আমরা অনেক সময় লেখচিত্রে নতিও বলি। তাই নতি বলতে আমরা বুঝছি tan থিটা, tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাই লম্ব এবং ভূমির যে অনুপাত তাকে আমরা বলছি tan থিটা। tan থিটার ঠিক হচ্ছে অনন্য বা বিপরীত হচ্ছে cot থিটা। cot থিটা মানে ভূমি বাই লম্ব। sec থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি এবং cosec থিটা মানে অতিভুজ বাই লম্ব। এই ছটা অনুপাত আমাদের এখনকার এই বিষয়ের ক্ষেত্রে মানে লেখচিত্রের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। মূলত সাইন, কস এবং ট্যানটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো যথেষ্ট তাৎপর্য রয়েছে। এবং আমরা একটা আরেকটা বলতে পারি খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক, সেই গুরুত্বপূর্ণ সম্পর্কটা হচ্ছে যে আমি যদি লিখি
সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। তাহলে কি লিখতে পারবো, লম্ব আর অতিভুজের অনুপাত, লম্ব মানে কোনটা এবি, এবি আর অতিভুজ হচ্ছে এসি, তার স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা, cos থিটা মানে কি দেখো এখানে আমি লিখে দিচ্ছি, লম্ব মানে এবি, অতিভুজ মানে এসি, cos থিটা মানে ভূমি বিসি বাই এসি, আর tan থিটা মানে এবি বাই বিসি। তাহলে আমরা কি বলতে পারি, এবি বাই এসি তার হোল স্কয়ার প্লাস বিসি বাই এসি তার হোল স্কয়ার। তাহলে এবি তার হোল স্কয়ার বাই এসি তার হোল স্কয়ার প্লাস বিসি তার হোল স্কয়ার বাই এসি তার হোল স্কয়ার সমান সমান এসি তার হোল স্কয়ার, এখানে হলো এবি তার স্কয়ার প্লাস বিসি তার স্কয়ার। তাহলে আমি একটু আগে লিখছিলাম যে এবি তার হোল স্কয়ার প্লাস বিসি তার হোল স্কয়ার মানে এসি স্কয়ার, এটা ইকুয়াল টু দাঁড়ালো এসি তার স্কয়ার বাই এসি তার স্কয়ার মানে 1। তাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মানটা 1। এখানটায় এই যে আমি এই সূত্র লিখলাম এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এখন যেটা আমরা বলতে চাচ্ছি যে এখান থেকে যদি এই লাইনটাকে একটু বড় করে দিই, দেখো এখান থেকে এইটা এই রেখাটা এই রেখার সমান্তরাল, এই রেখাটা x অক্ষের সমান্তরাল, এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই কোণটাও 90 ডিগ্রি। এখন তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে আমি এই কোণটাকে যদি থিটা ধরি, এই কোণটাকে যদি থিটা ধরি, তাহলে এই থিটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। দেখো ভূমিটা কি আছে, ভূমি বরাবর সময় আছে। এবার একটু খেয়াল করো, কণাটা 10 সেকেন্ড সময় ছিল 5 মিটার, এখানটা ছিল এই বরাবর ছিল। এবার যখন 14 সেকেন্ড হয়ে গেল, মানে মাঝখানের এই 4 সেকেন্ড সময়ে ও হয়তো এই বরাবর আসছে, ধরলাম এটা আমি ধরছি 13 মিটার, এটা হচ্ছে 5 মিটার, এটা 13 মিটার। তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত হয়ে গেল, 8 মিটার। তাহলে এই যে লম্বটা হলো, সেই লম্বটা কত হলো, 8 মিটার। তাহলে এই লম্বটা কি হচ্ছে, প্রথমে ছিল 5-এ, পরে হয়ে গেল 13-তে, তাই সরে যাওয়া মানে সরণটা হচ্ছে 8 মিটার। তাহলে এটা হচ্ছে সরণ। তাহলে আমি যখন লম্ব বাই ভূমি করছি, মানে আমি যদি tan থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে সরণ বাই সময়, যাকে আমরা বলছি বেগ। তাহলে এই tan থিটাকে আমরা কি বলি, নতি বলি। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, যে যখন আমরা সরণ এবং সময় লেখচিত্র করছি, সরণ সময় লেখচিত্রের নতি সমান সমান বেগ। ঠিক একই ভাবে দেখো আমরা বলতে পারি এদিকে নিচ্ছি সময়, এদিকে নিচ্ছি বেগ। ধরে নাও কোনো একটা সময় কোনো একটা কণার বেগ, প্রথমে বেগটা ছিল u, এবার কি হলো, ধীরে ধীরে কণাটা বেগটা বাড়াচ্ছে, তাই যত সময় বাড়ছে তত বেগ বাড়ছে। তাহলে কেমন হবে, এই দেখো যত সময় বেড়ে যাচ্ছে, দেখো এই বরাবর সময়টা বাড়ছে, এই বরাবর দেখো ওর বেগটাও বাড়ছে, তাই সময়ের সাপেক্ষে বেগ বাড়ছে। তাই একে আমরা বলছি সমত্বরণে গতিশীল। এই যে সমত্বরণে গতিশীল যে বলছি, ধরে নাও প্রথমে ওর বেগ ছিল u, পরে ওর বেগটা হয়ে গেল v। তার মানে একদম শুরুতে ওর বেগ ছিল u, পরে ওর বেগটা হয়ে গেল v। তাহলে আমি যদি এই রেখাটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে এইটুকু u হবে,
এবং এটা ভি হবে। তাহলে প্রথমে কত ছিল ইউ, পরে কত হলো ভি, তাহলে বেড়ে গেল কতটা ভি মাইনাস ইউ। কখন বাড়লো? যখন সময়টা টি সমান হলো। তাহলে তোমরা যদি ভালো করে খেয়াল করো, দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, এই দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। এই সমকোণী ত্রিভুজের যখন আমি এই কোণটার কথা বলছি, এই কোণটা যদি থিটা ধরি, তাহলে এর সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে এক্ষেত্রে যদি ট্যান থিটা নির্ণয় করতে পারি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব মানে এইটুকু, পুরোটা তো না, কারণ এখান থেকে শুরু হয়েছে, তাহলে ত্রিভুজ এটা হচ্ছে লম্ব। দেখো এখান থেকে এইটুকু ইউ, এই টোটালটা ছিল ভি, তাহলে এইটুকু কত ভি এর থেকে কিছুটা কম, ইউ কম, সেটা কত ভি মাইনাস ইউ। তাহলে লম্বটা হচ্ছে ভি মাইনাস ইউ আর ভূমিটা কত সময় টি। তাই দেখো তোমরা একটু আগে পড়েছো না যে ভি মাইনাস ইউ বাই টিটাকে আমরা বলছি ত্বরণ ইউ। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা একটু আগে পড়েছি সরণ এবং সময় লেখচিত্রের নতি হচ্ছে বেগ। এখন আমরা পড়ছি বেগ সময় লেখচিত্রের নতি, একে আমরা বলছি ত্বরণ। যদি বেগটা বাড়ে তাহলে ত্বরণ, বেগ হ্রাস পেলে মন্দন। এখন আমি আরেকটা কিছু কথা বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা, যে ধরে নাও একটা মাঠের মধ্যে, ধরে নাও একটা মাঠের মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে এবং তার সামনে দিয়ে, এই লোকটার সামনে দিয়ে আর একটা লোক হেঁটে যাচ্ছে। তাহলে এইখানে একটা লোক স্থির আছে, এই লোকটা হেঁটে যাচ্ছে। এখানে কি আছে? আর একটা লোক এও গতিশীল হেঁটে যাচ্ছে, কিন্তু এর গতিটা কেমন? এর সমবেগে হাঁটছে। আরেকটা এখানে কি আছে? আরেকটা লোক আছে, এই লোকটাও হাঁটছে, কিন্তু এই লোকটার গতিটা হচ্ছে সমতরণ। তাহলে এখানটা আমরা কি পেলাম? এই যে এখানটায় এই ব্যক্তিটার গতিটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে, তাহলে আমার একটা নির্দেশতন্ত্র দরকার। তাহলে আমি নির্দেশতন্ত্র এই লোকটাকে বলতে পারবো, এই লোকটাকে বলতে পারবো, এই লোকটাকে বলতে পারবো। আমরা ধরে নিচ্ছি এই লোকটা হচ্ছে এ বি সি এবং এই লোকটা হচ্ছে ডি। তাহলে এখানটায় এ বি বা সি এরা তিনজনই হচ্ছে নির্দেশতন্ত্র। তাহলে এই নির্দেশতন্ত্রের প্রকারভেদ যদি করতে হয়, তাহলে বলতে পারি এ বলে যে নির্দেশতন্ত্রটা সে স্থির, কারণ এই লোকটা স্থির আছে। বি বলে যে নির্দেশতন্ত্রটা সে সমবেগে গতিশীল, এবং সি বলে যে নির্দেশতন্ত্র সে হচ্ছে সমতরণে গতিশীল। দেখো যেহেতু বি বলে নির্দেশতন্ত্রটা সমবেগে গতিশীল, তার মানে বেগ বাড়ছে না। বেগ না বাড়ার অর্থ হচ্ছে ওর প্রথমে বেগ যদি ইউ থাকে এবং পরে যদি বেগ ভি হয়, তাহলে ইউ এবং ভিটা সমান। তাহলে ওর ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ভি এবং ইউ তো সমান, তাহলে ইউ মাইনাস ইউ বাই টি, তাহলে শূন্য। তাহলে এ বলে যে বস্তুটা বা এ বলে যে নির্দেশতন্ত্র বা এ বলে যে ব্যক্তি, তার ত্বরণ শূন্য, কারণ তার তো গতিই নেই। বি বলে যে বস্তু যে বা ব্যক্তি যে সমবেগে আছে, তার তো ত্বরণ শূন্য। তাহলে এ এবং বি এদের ক্ষেত্রে ত্বরণ শূন্য, তাহলে এরা হচ্ছে ত্বরণহীন নির্দেশতন্ত্র। ত্বরণহীন নির্দেশতন্ত্র, ত্বরণহীন নির্দেশতন্ত্রকে আমরা বলছি জড়ত্বীয় নির্দেশতন্ত্র। এবং সমতরণ বা ত্বরণযুক্ত নির্দেশতন্ত্র, ত্বরণ সহজ নির্দেশতন্ত্র একে আমরা বলছি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। আমরা নেক্সট দিন এই লেখচিত্রের মাধ্যমে কিভাবে
আমরা গতীয় সমীকরণগুলো প্রতিষ্ঠা করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই থাকলো। আশা করি তোমরা ভালো করে এইটুকু বুঝতে পেরেছো। কোথাও অসুবিধা থাকলে আমার সাথে যোগাযোগ করবে।